জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জি-20 সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা, মোদির সঙ্গে বৈঠকের আশা। এরপর জানিয়ে দেব কাদের ভয় দেখালেন ওবায়দুল কাদের। এদিকে সরকারের পদত্যাগে বিএনপির এক দফা চূড়ান্ত না গতানুগতিক প্রশ্ন নেতাকর্মীদের। আরো জানিয়ে দেব হঠাৎ ঝিমিয়ে পড়া বিএনপি গুরুত্ব হারাচ্ছে কূটনীতিতেও। এদিকে ফখরুলের ব্যাপারেও অপপ্রচার চালাচ্ছে সরকার, বলছে রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দিব হিসাব নিকাশ করে মাঠে নামতে চায় বিএনপি, চূড়ান্ত আন্দোলনের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জি-20 সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা, মোদির সঙ্গে বৈঠকের আশা। আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি-20 সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। আগামী 9 ও 10 সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপ কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হবে গ্রুপ অফ 20 জোটের 18তম শীর্ষ সম্মেলন। এই সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিভিন্ন দেশের সরকার প্রধান ও শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এবার আয়োজকের পাশাপাশি জি-20 সভাপতির ভারত, এ কারণে এবছরের সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবশেষ মান কি বাত অনুষ্ঠানে বলেছিলেন জি-20 সম্মেলন আয়োজনে তার পুরোপুরি প্রস্তুত। আগামী মাসে ভারতের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলন দেশটির সম্ভাবনা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব তুলে ধরবে বলে আশা করছেন তিনি। এর আগে গত 15 ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা। এ সময় তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-20 শীর্ষ সম্মেলনের 18তম আসরে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। 2022 সালের 1 ডিসেম্বর থেকে 2023 সালের 30 নভেম্বর পর্যন্ত জি-20 সভাপতির দায়িত্বে পালন করবে ভারত। জি-20 এর সভাপতি হিসেবেই ভারত অতিথি দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। কাদের ভয় দেখালেন ওবায়দুল কাদের। বাংলাদেশের রাজনীতি এখন একদম পয়েন্ট অফ নো রিটার্নে দাঁড়িয়ে আছে। প্রধান দুই রাজনৈতিক দলই নিজ নিজ দাবিতে অনড়। বিএনপি আন্দোলন করছে সরকার পতনের এক দফা দাবিতে, আর আওয়ামী লীগের এক দফা হলো বিদ্যমান সাংবিধানিক কাঠামোয় বর্তমান সরকারের অধীনেই নির্বাচন। আওয়ামী লীগ বিএনপির এই দুই মেরুতে অবস্থান নতুন কিছু নয়। 1949 সালের 23 জুন প্রতিষ্ঠিত আওয়ামী লীগ বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে পুরনো। সেই তুলনায় বিএনপি নবীন, বয়সে 29 বছরের ছোট হলেও বিএনপি এখন আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ। কাগজে কলমে 1978 সালের 1 সেপ্টেম্বর জন্ম হলেও বিএনপি আদর্শিক জন্ম আসলে 1975 সালের 15ই আগস্ট। আরো নির্দিষ্ট করে বললে 7 নভেম্বর 1975 সালের 15ই আগস্ট খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, শুধু শিশু পুত্র সহ তার পরিবারের সব সদস্য এমনকি আত্মীয়দেরও হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড শুধু ক্ষমতা বলের জন্য নয়, এ হত্যাকাণ্ড ছিল বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা। 3 নভেম্বর কারাগারে 4 জাতীয় নেতাকে হত্যা ছিল সেই চেষ্টারই অংশ। সেই চেষ্টায় সামনে এগিয়ে আসেন সুযোগ সন্ধানী জিয়াউর রহমান। কুপাল্টা কুর ধারাবাহিকতায় 7 নভেম্বর সামনে আসেন তিনি। 15ই আগস্টের মূল সুবিধাভোগী আসলে জিয়াউর রহমানই। এখনকার বিএনপি সমর্থকরা দাবি করেন 15ই আগস্টের ঘটনায় জিয়াউর রহমানের কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি ছিলেন সেনাবাহিনীর উপপ্রধান। কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করে খুনিদের বিচার বন্ধ করতে ইনডেমিনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার দায় নিজের কাঁধে টেনে নেন। মানলাম 15ই আগস্ট সেনাবাহিনীর উপপ্রধানের কিছু করার ছিল না, কিন্তু জিয়াউর রহমান যদি সব পরিবারে বঙ্গবন্ধু হত্যার বিচার করতেন তাহলে আজকের পরিস্থিতি ভিন্ন হতে পারত। তা না করে জিয়াউর রহমান খুনিদের পরিকল্পনা বাস্তবায়ন করতে মাঠে নামেন। বাংলাদেশকে আবার পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টার নেতৃত্ব দিয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। বিএনপি রাজনীতিতে আবির্ভূত হয়ে
আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে তারপরও স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ৮ দল ও ৭ দলের নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি পাশাপাশি মাঠে ছিল। তখন শত বিভেদ সত্ত্বেও দুই দলের মধ্যে একটা রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অভিন্ন শত্রু এরশাদের পতনের পর আওয়ামী লীগ বিএনপি রাজনীতির মাঠে আবারও মুখোমুখি অবস্থানে চলে যায়। বিএনপি সরকারের বিরুদ্ধে মাঠে আন্দোলনের নামে আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে নামে বিএনপি। তবে সেই বিরোধিতাও সীমাবদ্ধ ছিল রাজনীতির মাঠেই। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেই সংখ্যালঘু আওয়ামী লীগের উপর অত্যাচার স্টিম রোলার চালিয়ে দেয়। তবে দুই দলের সম্পর্কটা রাজনীতির বাইরে চলে যায় ২০০৪ সালের ২১শে আগস্ট। সরকারের পদত্যাগে বিএনপির এক দফা চূড়ান্ত না গতানুগতিক প্রশ্ন নেতা কর্মীদের। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বিএনপি যে এক দফার আন্দোলন, সেটির কর্মসূচির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে দলটির নেতাকর্মীদের মধ্যে। এক দফা দাবিতে বিএনপি চূড়ান্ত আন্দোলনের কথা বললেও রাজপথের কর্মসূচিতে তার প্রতিফলন নেই বলেই তাদের ভাষ্য। গত ১২ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফার আন্দোলনের ঘোষণা দেন। বিএনপির এই এক দফা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরতে হবে, এরপর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দলের নেতাকর্মীদের ভাষ্য, এক দফা ঘোষণার পর বিএনপি ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলন গতি পেলেও তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলের হাইকমান্ড। বিএনপির নেতাকর্মীরা বলছেন, চলমান আন্দোলন কি সরকার পতনের এক দফা আন্দোলন নাকি গতানুগতিক আন্দোলন, তাই তারা বুঝতে পারছে না। তারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও এসব দুর্বল কর্মসূচি নিয়ে ঢাকা টাইমসের কাছে হতাশা ব্যক্ত করেছেন। ঢাকা মহানগরের সত্রাপুর থানা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা টাইমসকে বলেন, তিনি এরশাদ বিরোধী আন্দোলন সহ বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের চূড়ান্ত আন্দোলন দেখেছেন। সেসবের সঙ্গে আওয়ামী লীগকে হটাতে বিএনপির বর্তমান আন্দোলনের কোনো মিল নেই। চূড়ান্ত আন্দোলন মানেই রাজপথ আর রাজপথ। এক দফা ঘোষণা করার আগে সবকিছু ভেবেই ঘোষণা করা উচিত ছিল। এক দফার কর্মসূচি কখনো মানববন্ধন, পদযাত্রা, গণমিছিল হতে পারে না, যোগ করেন এই বিএনপি নেতা। ছাত্রদলের ঢাকা মহানগরের একটি ইউনিটের আহ্বায়ক ঢাকা টাইমসকে বলেন, আমার বিরুদ্ধে এ পর্যন্ত ৯টি মামলা হয়েছে, জেল খেটেছি, পরিবার অপদস্থ, লাঞ্ছিত হয়েছে। মোট কথা, সরকার পতন আন্দোলনের নামে এসব জীবন ও কর্মসূচিতে আমরা হতাশ। মূলত গত বছরের শুরু থেকেই চূড়ান্ত আন্দোলনকে টার্গেট রেখে মাঠ গোছাতে থাকে বিএনপি। ২০ দলীয় জোট ভেঙে দেওয়া করা হয় সমমননা রাজনৈতিক জোট। ইতিমধ্যে ৩৬টি দল সরকার বিরোধী আন্দোলনে সক্রিয়। বিএনপি এক দফা ঘোষণার আগেও দলগুলো পালন করেছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, পদযাত্রা, গণমিছিলের মতো কর্মসূচি। বিএনপির এক দফা ঘোষণার পর শুরুতে দলটির নেতাকর্মী সহ জোট নেতারা সাধুবাদ জানালেও চূড়ান্ত আন্দোলনের নামে যেসব কর্মসূচি ঘোষণা করা হচ্ছে তা সরকার পতন আন্দোলনের কর্মসূচি হিসেবে মেনে নিতে নারাজ শরিকরাও। তারা বলছেন, বিএনপি এক দফা আন্দোলনের বিষয়ে যে রোডম্যাপের কথা বলেছিল, দলটি তা বাস্তবায়ন করতে পারছে না। গণতন্ত্র মঞ্চের এক শীর্ষ নেতা ঢাকা টাইমসকে বলেন, গতানুগতিক আন্দোলনে বিএনপি সহ সমমনা দলগুলো গত বছরের শেষ দিকে রাজপথে উত্তপ্ত করেছিল। এক দফা ঘোষণার পর রাজপথ বিরোধী জোটের নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছিলাম। রাজপথের কর্মসূচিতে সেই ধারাবাহিকতা এখন নেই। যদিও বিএনপির একটি সূত্র দাবি করেছে, বিএনপি যেহেতু সরকার পতনের এক দফা ঘোষণা করেছে, তার বাস্তবায়ন বিএনপি করবে। আগামী সেপ্টেম্বরেই তা দৃশ্যমান হবে। তবে কর্মসূচির দিনক্ষণ ও ধরন নিয়ে কঠিন গোপনীয়তা বজায় রাখছে দলটি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ঢাকা টাইমসকে বলেন, চূড়ান্ত আন্দোলন মানে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করা, জ্বালাও পোড়াও করা। বিএনপির এই রাজনীতিতে বিশ্বাসী নয়। অবৈধ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিকভাবেই আন্দোলন করতে হবে। আজকে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনে শুধু দেশের 18 কোটি মানুষ নয়, সারা পৃথিবীর সমর্থন আছে। বিএনপির জনবল আছে, জনসমর্থন আছে। আমরা অন্ধকার পথে ক্ষমতায় যেতে বিশ্বাসী নই। হঠাৎ ঝিমিয়ে পড়া বিএনপি গুরুত্ব হারাচ্ছে কূটনীতিতেও। ওই ঘটনা সবিস্তারে বর্ণনা করার জন্য ২ আগস্ট ঢাকার হোটেল লেকশোরে কূটনীতিকদের দাওয়াত দেয় বিএনপি। অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির ৬ জন সদস্য সেখানে উপস্থিত হন। প্রবেশাধিকার সংরক্ষণের মাধ্যমে অনুষ্ঠানে সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয়নি। অনুষ্ঠান শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয় ২৫টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কিন্তু পরবর্তী সময়ে বৈঠক সূত্রে জানা যায়, ঢাকায় নিযুক্ত মাত্র ৯টি দেশের প্রতিনিধি ও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। এর মধ্যে সবাই আবারও কূটনীতিক নন।
বিদেশি রাষ্ট্র এবং কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি আন্তর্জাতিক সম্পর্ক কমিটি রয়েছে বিএনপির। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বাধীন এ কমিটির অন্য সদস্যরা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, এনামুল হক চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় নেতা শামা ওবায়দ, আসাদুজ্জামান জেবা খান, নওশাদ জমির, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা রুমুন্নি, অনিন্দ ইসলাম, অমিত, তাবিত আউয়াল মীর, হেলাল উদ্দিন ও ইশরাক হোসেন। ফখরুলের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে সরকার, বলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গেছেন। এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়। তিনি বলেন, ফেসবুকে ভুয়া অপপ্রচার চালিয়ে এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এ ধরনের ভুয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে, আর এদেরকে মদত দিচ্ছে এই অবৈধ সরকার। সোমবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেকদিন যাবতীয় অসুস্থ, তার সবারই অবগত। এছাড়া 2 বছর আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেশের বাইরে অস্ত্র পাচার হয়েছে। নিয়মিত চেক আপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদেরও তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান, সেখানে তিনিও তো অনেকের সঙ্গে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন? তিনি বলেন, আজকে কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয়? সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে। একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কর্ম বৈধ থাকে না, তারা ভালো কাজ করতে পারে না। আজকে যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অপপ্রচার চালানো হচ্ছে। সরকার বিএনপিকে হ্যায় প্রতিপন্ন করার এর আগেও অনেক চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, ভেঙে ফেলার চেষ্টা করেছে, পারে নাই। জেল, খুন, গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করেছে, পারে নাই। চূড়ান্ত আন্দোলন হিসাব নিকাশ করে মাঠে নামতে চায় বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে হিসাব নিকাশ করে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে বিএনপি। বিশেষ করে গত মাসে ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচিতে ব্যর্থতার পর অন্তত সতর্কভাবে অগ্রসর হচ্ছে দলটি। আগামী দিনের আন্দোলনে আর কোনো ভুল করতে চান না নীতি নির্ধারকরা। এ কারণে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, বিদেশিদের অবস্থান এবং সরকারের মনোভাব সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্দোলন ও রাজনীতির গতিপথ নির্ধারণ করা হচ্ছে বলে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী নভেম্বরে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে হিসাবে আর বাকি আছে প্রায় 2 মাস। এ সময়কে কাজে লাগিয়ে কিভাবে আন্দোলনে সফলতা অর্জন করা যাবে সে বিষয়ে বিএনপির অভ্যন্তরে আলাপ আলোচনা চলছে। দলটির পরিকল্পনা হচ্ছে আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। আর সরকার যদি এ দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের উদ্যোগ নেয়, বিএনপি তা প্রতিহত করবে এবং সেই নির্বাচনে অংশ নেবে না।